আমরা এতটুকু ছিলাম না তো। আইডিয়াল ট্রান্সফরমারের কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এখানে হচ্ছে ওয়াইন্ডিং এর কোনো রেজিস্ট্যান্স থাকবে না। ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কপার। কপার যে কপার কেবল গুলো থাকে। এখন ট্রান্সফরমার যে ওয়্যার গুলা, আমরা যেটা হাই ভোল্টেজ সাইড আর লো ভোল্টেজ সাইডের ওয়্যার বলছি, এই ওয়্যার গুলা হচ্ছে কপারেরও হয়, অ্যালুমিনিয়ামেরও হয়। এটা পারপাস বুঝে ডিফারেন্ট ভাবে ইউজ করে আর কি। তো ওই ওয়্যার গুলাতে যাতে কোনো রেজিস্ট্যান্স না থাকে, আমরা আইডিয়াল কেসে ইনফিনিট রেজিস্ট্যান্স ধরে নিই আর কি। তারপরে হচ্ছে নো লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্স বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো এডিশনাল ফ্লাক্স চলে যাবে না, মানে সবগুলো ট্রান্সফরমার ওয়াইন্ডিং থেকে আরেক ওয়াইন্ডিং এ পাস করবে। আর থার্ড কেসে দেখেন, থার্ড কেসে বলছে নো আয়রন লসেস। আমরা এখানে কোনো আয়রন লস কনসিডার করবো না। আয়রন লসেস ইন দা কোর, মানে কোরে কোনো পাওয়ার লস হবে না। ট্রান্সফরমার একটা ইকুয়েশন আছে, অতটুকু লাগবে না। আমরা মেইনলি খেয়াল করব আমাদের এখানে n1 আর n2 দিয়ে হচ্ছে প্রাইমারিতে নাম্বার অফ টার্নস আর সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আর এটা একটু ডেরিভেশন আছে, আমরা ডেরিভেশনে ঢুকতেছি না। আমাদের ফাইনালি আরএমএস ভ্যালু অফ ইএমএফ, এটা এরকম একটা টার্ম আসে আর কি, 4.4 পাই আর ফ্রিকোয়েন্সি ইনটু 5, ঠিক আছে। 4.44 ফ্রিকোয়েন্সি ইনটু 5, ফাইটা হচ্ছে কতটুকু ফ্লাক্স জেনারেট করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ইকুয়েশন 4.44 এফ বাই, এটা হচ্ছে ট্রান্সফরমার ইএমএফ। আমরা বলতে পারি ইএমএফ পার টার্ন। এটা হচ্ছে 4.44 এফ ফাই এম। ফাইটা হচ্ছে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এ কতটুকু ফ্লাক্স জেনারেট হচ্ছে আর কি। ফাই আপনারা শুনছেন, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি মাল্টিপ্লাইড বাই এরিয়া। ওকে, কোয়েশ্চেন থাকতে জিজ্ঞেস করেন। আর ট্রান্সফরমারে যেটা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলে একটা টার্ম আছে আর কি, এটা হচ্ছে ভোল্টেজের রেশিও করি আমরা। তো এটা হচ্ছে E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2। এখান থেকে আমরা একটা জিনিস দেখি যে ট্রান্সফরমারের ভোল্টেজটা নাম্বার অফ টার্নস এর সাথে প্রপোর্শনাল আর কি। যে আমরা যতগুলো টার্ন বাড়াবো ট্রান্সফরমারের ভোল্টেজও ততটুকু হবে আর কি। এখন আমরা ধরেন প্রাইমারিতে 3টা টার্ন দিলাম, সেকেন্ডারিতে দিলাম 4টা টার্ন, তাহলে আমাদের সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি। সেকেন্ডারিতে যদি নাম্বার অফ টার্নস বেশি হয় তাহলে সেকেন্ডারি ভোল্টেজটাও বেশি হবে, ঠিক আছে। সেকেন্ডারিতে যদি ভোল্টেজ আমরা বেশি জেনারেট করি তাহলে আমরা এটাকে বলি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি উল্টা কেসটা হয় যে আমাদের প্রাইমারিতে নাম্বার অফ টার্নস ধরেন 5টা, সেকেন্ডারিতে হচ্ছে শুধু 3টা, মানে সেকেন্ডারিতে কম, সেকেন্ডারি নাম্বার অফ টার্নস লেস দেন প্রাইমারি, তাহলে আমাদের সেকেন্ডারি যে ভোল্টেজটা হবে সেটাও প্রাইমারি থেকে কম হবে, নাম্বার অফ টার্নস এর সাথে প্রপোর্শনাল। এই কেসটা যদি হয় তাহলে আমরা এটাকে বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর এটা গত ক্লাসে বলছি, স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ইউজ হয়। স্টেপ আপ ট্রান্সফরমার গুলো হচ্ছে পাওয়ার স্টেশন অথবা জেনারেটিং স্টেশনের ওই জায়গায় হচ্ছে ইউজ হয় আর কি। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার যেগুলো, এগুলো হচ্ছে বাসা বাড়িতে ইউজ হয়। আর এখানে ভোল্টেজ রেঞ্জটাও বলছিলাম যে স্টেপ আপ গুলা 11 কেভি অথবা 15 কেভি থেকে শুরু করে। আর কালার সব মিশে যাচ্ছে। আর হচ্ছে 130, 232 অথবা 400 কেভি, বাংলাদেশে 400 কেভি পর্যন্ত যায়, এটুকু পর্যন্ত স্টেপ আপ করে আর কি পাওয়ার স্টেশনের পাশে। আর স্টেপ ডাউন যেগুলো, এগুলো হচ্ছে এই 130, 232, 230 কে নিয়ে আমাদের ওই 230 ভোল্ট অথবা 400 ভোল্টে ডাউন করে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং গুলার জন্য। কিছু আবার
স্টিল মিল আছে, ইন্ডাস্ট্রি লেভেলের জিনিস, ওরা আবার 11 কেভি ভোল্টেজে কাজ করে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টিল অথবা ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলো থাকে, ওগুলা হচ্ছে একটু হাইয়ার ভোল্টেজে অপারেট করে। আচ্ছা, এখন আমরা দুইটা কেস দেখবো, এটার মধ্যে স্লাইড শো দিলে আমি বেটার। একটা হচ্ছে ট্রান্সফর্মার অন নো লোড। নো লোড বলতে নো লোড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এই অটোমেটিক ব্যাকে চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন, ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার যে যদি আমার অ্যাটেন্ডেন্সটা পরে দিয়ে দিতে। লিখে দিয়ে, ঠিক আছে, আমি পরে দিচ্ছি। ট্রান্সফর্মার অ্যাপ্লিকেশনটা বোধহয় তখন আসে নাই। ট্রান্সফর্মার একটু দেখি আমরা। তো এনার্জি ওভার লং ডিস্টেন্সেস, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সমিট করতেছে। ট্রান্সফরমারের প্রাইমারি একটা ওয়াইন্ডিং থাকে, দুইটা। এরকম কিছু ট্রান্সফরমার থাকে, আর ট্রান্সফরমার ভোল্টেজ এনশিওর করে। সামনে এখানে একটা শিফট উঠে আছে। ওকে, এটা আমরা বলছি যে ট্রান্সফরমারের স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার কোনটাকে বলি। এখন আমরা একটু এটা দেখি যে ট্রান্সফরমারে যদি নো লোড থাকে, নো লোড বলতে আমরা হচ্ছে সেকেন্ডারির সাথে কিছু কানেক্ট করি নাই, ঠিক আছে, নাথিং ইজ কানেক্টেড টু দ্য সেকেন্ডারি। সেকেন্ডারিতে আমরা কোনো কিছু কানেক্ট করি নাই, তাহলে এটা হচ্ছে আমাদের নো লোড কেস। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করব যে ট্রান্সফরমার নরমালি দেখতে, বা ট্রান্সফরমারে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, যেটা আমরা পরে দেখব। ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম হয় যে ট্রান্সফরমারের প্রাইমারিতে রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা রিঅ্যাকট্যান্স থাকে, ঠিক আছে, এটা আমাদের প্রাইমারি R1 X1। তারপরে ওরা কি করে, কোর লস অ্যাকাউন্ট করার জন্য একটা প্যারালাল ব্রাঞ্চ এড করে, RC, এটা হচ্ছে XM। এরপরে হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারির যে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স সেটা, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করেন, তাহলে এটা ট্রান্সফরমারের প্রাইমারি
প্রাইমারি যে কেবল গুলো আছে অ্যালুমিনিয়াম অথবা কপার হোক, সেটার জন্য রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এই দুইটা মিলে হচ্ছে আমাদের ইম্পিডেন্স হয়। সিমিলারলি এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারির জন্য, এটা আমাদের সেকেন্ডারি ইম্পিডেন্স, মানে সেকেন্ডারি যে তারটা আছে সেটার যেটুকু রেজিস্ট্যান্স হয়। নো লোড বলতে আমরা এই যে এই মাথাটাতে কিছু কানেক্ট করি নাই। আমি আবার একটু রেড কালার দিয়ে দেখাই, এই জায়গায় কোনো লোড কানেক্টেড নাই। এখানে যদি কোনো লোড কানেক্টেড না থাকে তাহলে আমাদের এই সেকেন্ডারিতে ট্রান্সফরমারে কারেন্ট হবে জিরো। এখন আইডিয়াল কেস চিন্তা করলে সেকেন্ডারিতে যদি কারেন্ট জিরো হয়, ট্রান্সফরমারের প্রাইমারিতেও তো কারেন্ট জিরো হওয়ার কথা। বাট এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমারের এই যে ব্রাঞ্চটা আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের কোরের ভিতর দিয়ে কিছু লিকেজ কারেন্ট ফ্লো করে, লিকেজ কারেন্ট থ্রু দা কোর। এটার জন্য সিন্স এখানে একটা কারেন্ট আসছে, আমরা এটাকে একটু নাম দিই, কারণ এটা হচ্ছে আই নট। আমাদের প্রাইমারিতে ইভেন্চুয়ালি একটা কারেন্ট চলে আসবে। আমাদের প্রাইমারি কারেন্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি কারেন্ট প্লাস আমাদের এই কোরের জন্য যে কারেন্টটা ফ্লো করতেছে। তো নো লোড কেসে যেটা হয়, নো লোড কেসে আইএস টা হচ্ছে জিরো হয়, দেয়ারফর আইপি ইকুয়াল টু আই নট। সো আমাদের আই নট এর জন্য যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আমাদের আই নট এর জন্য যে কারেন্টটা ফ্লো করে ওটার জন্য আমরা প্রাইমারি ট্রান্সফরমারের প্রাইমারিতেও একটা কারেন্ট পাবো। এখানে হচ্ছে ওই জিনিসটা একটু মেনশন করছে আর কি, দেখেন, in case of ideal transformer, no load primary current I naught will be equal to the magnetizing current of the transformer. এটা হচ্ছে যদি একদম আইডিয়াল কেস হয়, আইডিয়াল আমরা কোর লসও ধরি না, কপার লসও ধরি না, ঠিক আছে। অ্যাকচুয়াল ট্রান্সফরমারে আমরা একটা আয়রন লস পাই, এটা হচ্ছে কোরে কিছু লস হয়, কোরের লসটা কি জন্য, হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস। আর প্রাইমারি প্রাইমারি ওয়াইন্ডিং এ কিছু কপার লস থাকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের নো লোড কেসে দেখাচ্ছে, নো লোড কারেন্ট। নো লোড কারেন্টের দুইটা কম্পোনেন্ট, এটা একটু দেখেন, ওখানেই লেখা আছে, বাট আবার একটু ব্রেক করি। নো লোড কারেন্টের একটা হচ্ছে আইডব্লিউ, আয়রন লসের জন্য, আর একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এই দুইটাকে হচ্ছে এখানে দেখাইছে যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা, এটা ভি1 এর সাথে 90 ডিগ্রিতে থাকে। এটা হচ্ছে আমাদের প্রাইমারির অ্যাপ্লাইড ভোল্টেজ, ভি1 এর সাথে 90 ডিগ্রিতে থাকে ম্যাগনেটাইজিং কারেন্ট। এটা ম্যাগনেটাইজিং কারেন্টটা গেল, এটা আয়রন লস কম্পোনেন্টটা গেল। এই দুইটা মিলে হচ্ছে আমরা রেজাল্টেন্ট হিসেবে আমাদের নো লোড কারেন্টটা পাচ্ছি, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমরা যখন নো লোড কন্ডিশনে থাকি তখন আমাদের দুইটাই থাকে, একটা হচ্ছে আয়রন লসের কম্পোনেন্ট, আয়রন লস কম্পোনেন্টটা হচ্ছে কোরে, আর কোরেরই ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট থাকে। আচ্ছা, এখন ট্রান্সফরমারটা যদি আমরা লোডেড করে দিই, লোডেড করে দেওয়া মানে হচ্ছে আমাদের সেকেন্ডারিটা কিন্তু ফার্স্ট পার্টে দেখাইছিলাম যে আমাদের এখানে একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকে, একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে। এখন আমি সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কোনো একটা লোড কানেক্ট করতেছি, ঠিক আছে। এটা যে কোনো রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, কোন রকম একটা লোড হলে, তিনটার মধ্যে কোন রকম একটা লোড হলে আমাদের এখানে কাজ করবে। এখন আমাদের যেটা হবে, আমাদের তো এখানে হচ্ছে প্রাইমারি কারেন্ট, প্রাইমারিতে আমরা নরমালি ট্রান্সফরমারের প্রাইমারিতে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা আমাদের প্রাইমারি কারেন্ট। আমি দেখাইছিলাম ওই যে মাঝে একটা প্যারালাল ইয়া হয়, এরপরে আমাদের সেকেন্ডারি, এটা হচ্ছে আমাদের ওই যে নো লোডের জন্য যেটা পাইতাম অথবা আমরা কোর লসের জন্য যেটা পাইতাম সেটা। আর এখানে হচ্ছে আমাদের সেকেন্ডারি কারেন্ট, তাহলে এখানে আইটা হবে আই নো লোড প্লাস আই সেকেন্ডারি, প্রাইমারি কারেন্ট আর কি। এটা হচ্ছে আমরা যখন একটা লোড কানেক্ট করব, লোড কানেক্ট না করলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের ফাঁকা থাকতো, ওইখানে কোনো কারেন্ট ফ্লো করতো না।
তখন ওটা বাদ গেছিল আর কি। আর অনলোড কন্ডিশনে ওই জায়গাটা ফাঁকা থাকে না, সেখান দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করতে পারে। আচ্ছা, এখানে অনেক কিছু বলা আছে, এগুলো দেখবো না। আমাদের ওভারঅল যেটা হবে যে মোর কারেন্ট টু ফ্লো ইন দা প্রাইমারি ওয়াইন্ডিং, তাহলে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং এ আমাদের আরো বেশি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে সোফার? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। একটু খেয়াল করেন, ট্রান্সফরমার সিঙ্গেল ফেজও হয়, থ্রি ফেজও হয়। ঠিক আছে, আমরা যেটা বড় প্রথম দিন একটা কন্টেনারের মতো যেটা দেখাইলাম, প্রথমদিন কন্টেনারের মতো মাথার উপর তিনটা খোপ, আরেক পাশে হচ্ছে চারটা খোপ, নিউট্রাল সহ। ঠিক আছে, এগুলো হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফরমার। আর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার গুলো দেখতে হচ্ছে একটু বোতলের মতো আর কি। ঠিক আছে, তিনটা সিঙ্গেল ফেজ নিয়ে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার হচ্ছে বানাই আর কি। আচ্ছা, তো এই যে ট্রান্সফরমারের যেটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ইয়া করছি, সেটা মেইনলি দেখবেন এই যে এই পার্টটা যেটা R1 আর X1 লিখা, R1 আর X1, এটা হচ্ছে কপার লস ইন দা প্রাইমারি ওয়াইন্ডিং। ওটার জন্য আমরা একটা রেজিস্টর আর হচ্ছে রিঅ্যাকট্যান্স এর মধ্যে যতটুকু লস হচ্ছে আর কি। এটা যেটা আর নট আর এক্স নট, এগুলা হচ্ছে কোর লস। ট্রান্সফরমার কোরে যে লসটা, ওইটা এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। এর মধ্যে একটা ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আয়রন লস, মানে হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট লস আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট লস। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কপার লস আর কি, কপার লস ইন দা সেকেন্ডারি। এটা আমাদের ওভারঅল একটা ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সার্কিট ডায়াগ্রাম। এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আজকে যা পড়ালাম তার মধ্যে এটাই বেশি ইম্পর্টেন্ট। আর এই যে এখানে তো আমাদের হচ্ছে E1 অ্যাপ্লাইড ভোল্টেজ, E2 এটা আমাদের নাম্বার অফ টার্নস ইন দা প্রাইমারি, N1 N2, তাহলে এটার ইয়া হবে E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা তাহলে আমরা বললাম প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স R1, এটা গেছে। এখানে যে কারেন্টটা যাচ্ছে এটাকে আমরা ওয়ার্কিং কম্পোনেন্ট অথবা আয়রনের জন্য যে লস, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এই দুইটা মিলে হচ্ছে নো লোড কারেন্টটা হয়। তাহলে আই নট হচ্ছে আই ডব্লিউ প্লাস আই বি। এখন যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স ট্রান্সফার। তো ইম্পিডেন্সটা আমরা যখন সার্কিট অ্যানালাইসিস করতে হয় ট্রান্সফরমারে, আর অ্যানালাইসিস করার মেইন রিজন হচ্ছে ট্রান্সফরমারের বিভিন্ন প্যারামিটার, কোর লস অথবা কপার লস, এগুলো আমাদের বের করতে হয় আর কি। তো যেটা হয়, যখন কোনো ট্রান্সফরমার কিনতে যায় কেউ অথবা কোনো কোম্পানি কিনতে গেল, তাদের মেইনলি দেখতে হয় ওই ট্রান্সফরমারের কোর লস আর কপার লস কত। এটা খুব ইম্পর্টেন্ট, কপার লস আর কোর লস কত সেটা একটু দেখবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি, যে কপার লস দেখলে একটা আন্দাজ পেয়ে যায় যে আমাদের ওয়্যার গুলো কতটুকু ভালো। ভালো ওয়্যার দিলে অবভিয়াসলি কপার লস কমে যাবে। আর কোর লসটা দেখে ওরা বুঝতে পারে যে এখানে কোরের গ্রেডটা কতটুকু ভালো নাকি খারাপ। ঠিক আছে, আমাদের ইভেন্চুয়ালি টার্গেট থাকবে হচ্ছে লসটা কমানো। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন যখন আমরা অ্যানালাইসিস করি, আমাদের এই পার্টে দেখবেন যে দুইটা পার্ট কিন্তু আলাদা। এই যে N1 আর N2 আলাদা, এটাকে আমরা হচ্ছে একসাথে কম্বাইন করে ফেলি। এই N1 আর N2 পার্টটাকে একসাথে কম্বাইন করে ফেলি।
এখন কম্বাইন দুই রকম ভাবে করা যায়, সেটা হচ্ছে আমাদের এই সেকেন্ডারিতে যারা আছে তাদেরকে আমরা কোনোভাবে ট্রান্সফর্ম করে প্রাইমারিতে নিয়ে আসব, অথবা প্রাইমারিতে যারা আছে, এখানে প্রাইমারিতে যারা আছে তাদেরকে কোনোভাবে ট্রান্সফর্ম করে আমরা সেকেন্ডারিতে নিয়ে আসবো। এটা কিভাবে করে সেটা দেখতেছি। এখানে যেমন ফিগার ওয়ানে যদি দেখি, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সার্কিটটা, এই যে ডান পাশে যেটা, সেকেন্ডারিতে বেশি কিছু নাই কিন্তু, দেখি আরেকবার। সেকেন্ডারিতে R2 আছে, X2 আছে, এখানে হচ্ছে আমাদের লোড, ঠিক আছে, আর কিছু নেই সেকেন্ডারিতে এই জিনিসগুলাই। তো আমরা চাইলে এই দুটাকে প্রাইমারিতে নিয়ে যাব। সেকেন্ডারি রেজিস্ট্যান্স কত? R2, ইয়া হচ্ছে X2। এখন আমাদের ওই যে ট্রান্সফরমেশন রেশিও যেটা, ওটা আমাদের কাজে লাগবে আর কি, ঠিক আছে। আমাদের ট্রান্সফরমেশন কে বলছিলাম আমরা N1/N2, ঠিক আছে। তো আমরা যখন সেকেন্ডারিটাকে প্রাইমারিতে নিব তখন ওটা কে স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া লাগে। এখন এটা প্রাইমারি সার্কিটের সাথে লেগে গেছে। এটা কি লিখে একটু লিখে আবার, R2 প্রাইম হচ্ছে R2/K², X2 প্রাইম হচ্ছে X2/K²। আর আমাদের যদি লোড থাকে কোনো ZL প্রাইম, সেটা হচ্ছে ZL/K²। এইভাবে হচ্ছে আমরা কাজ করব। তাহলে আমাদের এই পুরো সার্কিটটা আমরা যেটা প্রাইমারি সেকেন্ডারি আলাদা করে রাখছি, যেটা ও ধরে নিচে করে দিয়েছে, আমরা রাখা লাগবে না। তাহলে এখানে হচ্ছে ওরা, এই যে দেখেন মাঝে যে গ্যাপটা ছিল আমাদের এরকম ছিল, ট্রান্সফরমার একটা ওয়াইন্ডিং এদিকে আর একটা ওয়াইন্ডিং এদিকে ছিল, R2টা এদিকে ছিল আর X2টা এদিকে ছিল আর কি। তো এখানে হচ্ছে এই যে R2 প্রাইম X2 প্রাইম এদেরকে একসাথে নিয়ে আসছে, ZL প্রাইমটাও নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স সার্কিট আর কি। পরে আমাদের এটার উপর অ্যানালাইসিস করা লাগে। এখন আমরা দুটো একসাথে নিয়ে আসছি, তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ কত, সেখান থেকে আমরা ইনপুট কারেন্টটা বের করব, আউটপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট কত সেটা বের করব। আর ওখান থেকে আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে কপার লস কত আসে আমাদের ট্রান্সফরমার, আর কোর লস ট্রান্সফরমার কত আসে, কারণ এটা একটা ট্রান্সফরমারের কোয়ালিটি কি রকম সেটা এখান থেকে আইডিয়া পাওয়া যায় আর কি। আচ্ছা, এখানে এটাই বলছে দেখেন, the copper and iron are two types of losses that occur in a transformer. The copper loss depends on the current and the iron loss depends on the voltage. Copper loss বলি, copper loss আমাদের খুব পুরান ফর্মুলা যেটা, copper loss হচ্ছে I²R, আর iron loss যেটা বা কোর লস যেটা, সেটা হচ্ছে আমরা যে ইনপুটটা দিই EA² / R, ঠিক আছে। তো আমরা দেখবো যে এই দুইটার মধ্যে, কপার লস অথবা আয়রন লসের মধ্যে আমাদের কারেন্ট আর ভোল্টেজ মেইনলি এই দুইটা কম্পোনেন্ট লাগে। এই জন্য আমাদের ট্রান্সফরমার রেটিংটা কেভিএ তে দেয়। কেভিএ কিসের ইউনিট, এটা আমরা থ্রি ফেজে দেখছি। কেভিএ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট। অ্যাপারেন্ট পাওয়ার কোনটা ছিল? অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে এস, S = V × I। এই জিনিসটা ছিল অ্যাপারেন্ট পাওয়ার আর কি। এখন যদি খেয়াল করে দেখেন আমাদের ট্রান্সফরমারের রেটিং গুলা হচ্ছে কেভিএ তে দেয়, বাট মোটরের রেটিং গুলা হচ্ছে কিলোওয়াটে দেয়। মোটর দেখবেন হচ্ছে 35 কিলোওয়াট মোটর, 10 কিলোওয়াট মোটর। ট্রান্সফরমার যখন বলবে, ট্রান্সফরমার বলবে হচ্ছে 500 কেভিএ ট্রান্সফরমার, 1 MVA ট্রান্সফরমার, এটাকে কিলোওয়াটে বলে না। এটা রিজন হচ্ছে আমাদের এই যে এইটা, এটাকে আমরা বলি রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার যদি ক্যালকুলেট করতে হয় তখন এই পি থেকে, সেটা হচ্ছে VI cos থিটা, অথবা আমরা বলতে পারি P = S cos থিটা আর কি। এটা হচ্ছে আমাদের রিয়েল পাওয়ারের ফর্মুলা। এখন রিয়েল পাওয়ারের ফর্মুলায় পাওয়ার ফ্যাক্টরের উপর একটা ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডস অন পাওয়ার ফ্যাক্টর। রিয়েল পাওয়ারটা পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের এই অ্যাপারেন্ট পাওয়ারটা পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। আরেকবার বলতেছি, রিয়েল পাওয়ারটা পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অ্যাপারেন্ট পাওয়ারটা পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না।
আবার আমরা ট্রান্সফরমারে যে লস গুলো দেখলাম, কপার লস, আয়রন লস, এই কোনোটাতেই কিন্তু কস থেটা বা পাওয়ার ফ্যাক্টর টার্মটা নাই। তাহলে ট্রান্সফরমারের মধ্যে পাওয়ার ফ্যাক্টরের কোনো ইম্পর্টেন্স নাই, এই জন্য ট্রান্সফরমার রেটিং গুলো কেভিএ এমভিএ এই ফরম্যাটে দেয়। মানে পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ গুলো ট্রান্সফরমারের অপারেশনে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা একটা কমন কোয়েশ্চেন যে ট্রান্সফরমার রেটিং আমরা কেভিএ তে কেন করি, কিলোওয়াটে কেন করি না। আচ্ছা, আমাদের কিছু ম্যাথ প্রবলেম আছে। চলেন একটা করি। Suppose your Mr. is working as an assistant engineer of Tesco and suggests a transformer rating 300 kVA, 2400 by 120 ভোল্ট আর হচ্ছে 50 হার্টজ। আচ্ছা, এটা একটু দেখেন, লো ভোল্টেজ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আর লো ভোল্টেজের রিঅ্যাক্ট্যান্স। আমরা একটু দেখি আমাদের লো ভোল্টেজ সাইডে কত, 120 ভোল্ট। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের আর টু আর হচ্ছে এক্স টু। ঠিক আছে, আর এটা যদি দেখি হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ হচ্ছে এইটা 2400 ভোল্ট, তাহলে এটা হচ্ছে আমাদের আর ওয়ান আর এক্স ওয়ান। ওকে, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার রেটিং কেভিএ তে দেওয়া আর কি। এখন বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এন্ড লিকেজ রিঅ্যাকট্যান্স রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড। প্রথমে হাই ভোল্টেজ সাইডে রেফার করে করতে বলছে আর কি। আমরা একটু আবার হাই ভোল্টেজ সাইডে রেফার কিভাবে করে সেটা একটু দেখি। এই যে আমরা হচ্ছে এটা তো না, আমরা এখানে কে স্কোয়ার দিয়ে ভাগ দিছি, ঠিক আছে। আর কে হচ্ছে এন ওয়ান বাই এন টু, এটা একটু দেখাই। এর ফর্মুলাটা কই? এই যে ট্রান্সফরমেশন কে, কে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ অথবা প্রাইমারি নাম্বার অফ টার্নস ডিভাইডেড বাই সেকেন্ডারি নাম্বার অফ টার্নস। আমরা কে দিয়ে কে স্কোয়ার দিয়ে ভাগ দিলে হচ্ছে আমরা ইয়াটা পেয়ে যাব, রেফার কোন সাইডে রেফার করি সেটা পেয়ে যাব। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এন্ড লিকেজ রিঅ্যাকট্যান্স রেফার টু দ্য এইচভি সাইড। তো প্রথমে আমাকে এইচভি সাইডে নিতে বলছে। হাই ভোল্টেজ সাইডে নিলে আমরা হচ্ছে কে স্কোয়ার দিয়ে ডিভাইড করব, আমরা আগে কেটা বের করি। এটা তো আমাদের ই ওয়ান, এটা হচ্ছে আমাদের ই টু। কত আসে, 20 আসে। আবার 10 আসে, সব জোড়া। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি কে স্কোয়ার করি তাহলে এটা আসে 4 হাতের। ওকে, এখন প্রথমে বলছে হাই ভোল্টেজ সাইডে রেফার করতে। এখন দেখেন হাই ভোল্টেজ সাইডে যখন রেফার করব আমরা, আমাদের আর ওয়ান আর এখানে যে এক্স ওয়ান আছে এই দুইটা কিন্তু আগের মতোই থেকে যাবে। আর ওয়ান আর এক্স ওয়ান চেঞ্জ হবে না, কারণ ওরা হাই ভোল্টেজ সাইডেই ছিল আর আমি হাই ভোল্টেজ সাইড নিয়ে কাজ করতেছি, কারণ এটা হচ্ছে 2400 ভোল্টেজ সাইডটা। আচ্ছা, এখন আর টু আর এক্স টু এই দুইটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আর টু প্রাইম বের করতে হবে। আর টু প্রাইম হচ্ছে আর টু ডিভাইডেড বাই কে স্কোয়ার। আর টু কত, 0.1, তাহলে 0.1 বাই 4 হাজার। এটা আপনার বাকিটা ক্যালকুলেটরে করে নিন। সিমিলারলি এক্স টু প্রাইম যদি করি, এক্স টু প্রাইম হবে এক্স টু বাই কে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 0.22 ডিভাইডেড বাই 4 হাজার। এটা গেল আমরা যখন প্রাইমারিতে রেফার করি। প্রাইমারিতে রেফার করলে কি করি, প্রাইমারিতে রেফার করলে আমরা কে স্কোয়ার দিয়ে ভাগ দিই, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে বললো কি সেকেন্ড পার্টটাতে এলভি সাইডে রেফার করতে, এলভি সাইড অথবা লো ভোল্টেজ সাইডে যদি রেফার করি আর কি। এখন দেখেন লো ভোল্টেজের যেগুলা, এখন তো আমরা লো ভোল্টেজটাকে আমরা বেস ধরতেছি,
এটা এটা পার্ট ওয়ান ছিল, এটা হচ্ছে পার্ট টু। পার্ট টু তে আর টু আর এক্স টু এটা যদি নিই, তাহলে দেখবো আমরা লো ভোল্টেজ সাইডে রেফার করতে যাচ্ছি। তাহলে প্রাইম এই লো ভোল্টেজের যেগুলা আর টু আর এক্স টু তো লো ভোল্টেজ সাইডের, এগুলো তো লিখাও আছে লো ভোল্টেজ, এদেরকে তখন চেঞ্জ করবো না, আমাকে আর ওয়ান আর এক্স ওয়ান চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন লো ভোল্টেজ সাইডে যখন রেফার করি তখন কে স্কোয়ার দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আর ওয়ান প্রাইম হবে আমাদের যে রেগুলার আর ওয়ান ইন্টু কে স্কোয়ার। তাহলে এটা দিই, এটা হচ্ছে 0.035 4,000। সিমিলারলি আমরা যদি এক্স ওয়ান প্রাইম বের করতে চাই, সেটা হচ্ছে এক্স ওয়ান ইন্টু কে স্কোয়ার, 0.012 ইন্টু 4,000। ঠিক আছে, লো ভোল্টেজ সাইডে রেফার করলে লো ভোল্টেজের যে আর টু এক্স টু আছে ওরা উইল রিমেইন আনচেঞ্জড। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি আর টু and x2 will remain unchanged, আর আর ওয়ান প্রাইম আর এক্স ওয়ান প্রাইম যেটা, এটা তো আমরা নতুন ইয়ে করছি, এখানে আর ওয়ান প্রাইম আর এক্স ওয়ান প্রাইম, এটা হলো রেফার করার মেথডটা। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? আচ্ছা যাই হোক, নাম্বার টুটা দেখি। নাম্বার টুটাতে আমাদের ট্রান্সফরমারের দুইটা টেস্টের কথা বলছে। ট্রান্সফরমারের ওই প্যারামিটার গুলো আমাদের মেইনলি খেয়াল রাখবেন, ট্রান্সফরমারে আমরা লস নিয়ে যত কারবারি আছে সেটা নিয়ে কাজ করি আর কি। ঠিক আছে, ট্রান্সফরমারের যে প্যারামিটার সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। তো এখানে আমাদের বলছে যে ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডের ইয়া দেখাইলো যে 250 ভোল্ট পাইলাম, 1.4 এম্পিয়ার, 105 ওয়াট। আর হাই ভোল্টেজ সাইডে কত পেলাম সেটা হচ্ছে আমাদেরকে দেখানো হয়েছে আর কি। ওরা বলছে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে রেফার টু দা লো ভোল্টেজ সাইড, যে আমাদের লো ভোল্টেজে যদি রেফার করি তাহলে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, এটা একটু ইয়া করে দিই। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভোল্টেজ আছে, কারেন্ট আছে, ওপেন সার্কিট টেস্ট। ওপেন সার্কিট কি, ওপেন সার্কিট টেস্ট হচ্ছে, আমরা বলছি ওপেন সার্কিট টেস্টটা হচ্ছে নো লোড, অথবা এখানে সেকেন্ডারি থাকে না। ঠিক আছে, তাহলে ওপেন সার্কিট টেস্ট যদি আমরা করি, আমরা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারির যে প্যারামিটার গুলো সেগুলো হচ্ছে বের করতে পারবো আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে ওপেন সার্কিটের যতটুকু লস হলো। কোয়েশ্চেনটা একটু দেখেন, আমি বলতেছি। তাহলে এটা গেল ওপেন সার্কিট টেস্ট। মনে রাখেন ওপেন সার্কিট টেস্টে আমাদের সেকেন্ডারিটা থাকে না, তাহলে এখানে সেকেন্ডারির কোনো প্যারামিটার আমরা পাবো না আর কি। ওপেন সার্কিট টেস্ট করলে আমরা হচ্ছে যে মিডলে যে ব্রাঞ্চটা থাকে ট্রান্সফরমারের, আরেকবার একটু এটা দেখাইতে হচ্ছে, এটা আমাদের হচ্ছে ওই যে কোর লসের জন্য যে ব্রাঞ্চটা, তারপরে এখানে আমাদের আর টু, এখানে হচ্ছে আমাদের এক্স টু। যখন সার্কিট ওপেন করে দিই, এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে আর টু এক্স টু এই দুইটা অপারেট করবে না। আমরা যা পাচ্ছি ওটা আমাদের এই এক্সাইটেশন ব্রাঞ্চের প্যারামিটার গুলো পাবো আর কি, বা ভোল্টেজ গুলো পাবো। তো আমাদের যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চের আমরা
কারেন্ট বাই ভোল্টেজ করলে এটা ইম্পিডেন্সটা আসবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। আই ওপেন সার্কিট বাই ভি ওপেন সার্কিট, এটা হচ্ছে 1.4 বাই 250। এটা আমরা পাইলাম এক্সাইটেশন ব্রাঞ্চের অ্যাডমিটেন্স। আচ্ছা, অ্যাডমিটেন্স অনেকে ভুলে যেতে পারেন, অ্যাডমিটেন্স হচ্ছে 1 বাই ইম্পিডেন্স। ঠিক আছে, অ্যাডমিটেন্সটা হচ্ছে 1 বাই ইম্পিডেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চে যদি পাওয়ার ফ্যাক্টর বের করি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা, পাওয়ার ওপেন সার্কিট বাই ভিওসি আইওসি। ঠিক আছে, আমাদের এখানে সবগুলা ইনফরমেশনই দেওয়া আছে। ওপেন সার্কিট ভোল্টেজ, পাওয়ার হচ্ছে 105, ভোল্টেজ হচ্ছে 250 ইন্টু 1.4। এখানে তো cos থিটার ভ্যালু পেলাম, এখান থেকে থিটাটা একটু বের করে নিতে হবে। আমি ক্যালকুলেশন গুলো আর ক্যালকুলেটর বসাই দিচ্ছি না, তাহলে 105 ডিভাইডেড বাই 250 ইন্টু 1.4। এখান থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ওয়াই ই এক্সাইটেশন ব্রাঞ্চের যে ইয়াটা সেটা হবে আইওসি বাই ভিওসি অ্যাঙ্গেল মাইনাস থিটা। এখানে যে থিটাটা পাবো এটা বসাবো আর কি, তাহলে এটা আসে 1.4 বাই 250 ইন্টু অ্যাঙ্গেল মাইনাস থিটা। ঠিক আছে, এটা আপনাদের আবার একটু কমপ্লেক্স নাম্বারের ইয়াটা খেয়াল করতে হবে। এই ওয়াই ই যেটা লেখা আছে সেটা হচ্ছে 1/RC কোর লসের যে ইয়াটা, এখানে যে রেজিস্ট্যান্সটা থাকে আমাদের কোর লসের জন্য এটা আরসি, আর রিঅ্যাকট্যান্সটা হচ্ছে এক্সএম, 1/RC মাইনাস জে ইন্টু 1/xm। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্সটা আর কি। আমরা এখন ওয়াই যদি জানি, ওয়াইটাকে হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে আসবে আর কি। ঠিক আছে, এটা কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে আসবে, ওখান থেকে আমরা আরসি আর এক্সএম এই দুটা হচ্ছে বের করে নিতে পারবো। এটা কি আপনারা ক্যালকুলেটরে পারবেন? এটা তো ক্লাসেই নাই। আরসি আর এক্সএম কত আমাকে একটু বলেন তো। আজকে এটা আমি করে দিই, এটা তো আমি আর ক্লাসে দেখাবো না। তাহলে আমি বলি, ওয়াই এর যেটা আসে, হ্যাঁ ওয়াইটাই আসি। আবার ওয়াই হচ্ছে এই যে আইওসি বাই ভিওসি করলে আসে 5.6 ইন্টু 10⁻³ আর অ্যাঙ্গেলটা আসে -72.5 ডিগ্রি। এরকম কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে আসে আর কি। ঠিক আছে, এটাকে হচ্ছে যে এ প্লাস বি যে ওইরকম ফরম্যাটটাতে নিয়ে যেতে হবে। ওই ফরম্যাটে নিলে এটা আসে 1.683 ইন্টু 10⁻³ আর এদিকে আসে -5.341 জে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই এর এক্সপ্রেশন আর কি, এক্সাইটেশন ব্রাঞ্চের অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটা হচ্ছে ইম্পিডেন্সের 1 বাই করলে যেটা হয়। তাহলে এখানে তো আমরা পেয়ে গেলাম। তাহলে এই এটা থেকে আমরা যেটা দেখবো, 1/RC হচ্ছে 1.68 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আরসি হবে 1/1.68 ইন্টু 10⁻³। ঠিক আছে, সিমিলারলি এক্সএমটা যদি দেখি, ওটা জে মাইনাস জে এক্সএম। ঠিক আছে, সো মাইনাসটা এখানে ইফেক্ট ফেলবে না, এক্সএমটা হবে 1/5.341
5.34, এটা আসলে 10⁻³ এখানেও আছে, 5.341 ইন্টু 10⁻³। এটা করলে আমাদের এক্সএম চলে আসবে। ঠিক আছে, এটা আমরা পাইলাম এক্সাইটেশন ব্রাঞ্চে, এটা আমাদের কোরের জন্য হয়, এক্সাইটেশন ব্রাঞ্চের প্যারামিটার গুলো চলে আসবে আর কি। এখন এটা গেল ওপেন সার্কিট টেস্টের জন্য, যেটা আমরা লো ভোল্টেজ সাইডে করি। ঠিক আছে, সিমিলারলি আমাদের শর্ট সার্কিট টেস্ট একটা আছে। তো শর্ট সার্কিট টেস্টটা যখন করা হয়, শর্ট সার্কিট টেস্ট করলে আমাদের এই এক্সাইটেশন ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো করে না, নো কারেন্ট। সব কারেন্ট হচ্ছে আমাদের এই R2 X2 এটার মধ্যে দিয়ে ফ্লো করে। তো শর্ট সার্কিট টেস্টটা করলে আমাদের সিরিজে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর প্যারামিটার গুলো হচ্ছে আমরা পেতে পারি আর কি। তো শর্ট সার্কিটটাও দেখাই দিই। আচ্ছা, আমরা এখন পরের পার্টটা, যেটা শর্ট সার্কিট টেস্ট। তো শর্ট সার্কিট টেস্টে 104 ভোল্ট, 8 এম্পিয়ার, 320 ওয়াট। আচ্ছা, তাহলে শর্ট সার্কিট টেস্টে একই রকম ভাবেই করা লাগে কিছুটা। যে প্রথমে হচ্ছে আমাদের ইম্পিডেন্সটা, এখানে আমরা ইম্পিডেন্স নিয়ে ডাইরেক্ট কাজ করি। তো জেড এস ই শর্ট সার্কিটের জন্য, সেটা হচ্ছে শর্ট সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। এখানে ভোল্টেজ আর কারেন্ট আছে, এটা যদি করি এটা আসে 104 ডিভাইডেড বাই 8, এটা আসে আমাদের 13 শর্ট সার্কিট এরিয়াটা। এরপরে হচ্ছে আমরা আবার আগের মতো পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটা, পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ ইনটু কারেন্ট, তাহলে পাওয়ার শর্ট সার্কিট ডিভাইডেড বাই ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে এটা পাওয়ার হয় 320 ডিভাইডেড বাই 104 ইনটু 8, এটা হচ্ছে 0.3846 cos থিটার ভ্যালু। এটা আসে হচ্ছে 67.38 ডিগ্রি। তাহলে আমাদের ওভারঅল জেড এসিটা যেটা আসবে সেটা হবে 13 অ্যাঙ্গেল 67.38 ডিগ্রি। আবার আগের মতো, যেটাকে এই ফরম্যাটে রাখলে আমরা কম্পেয়ার করতে পারি না, তো এটাকে হচ্ছে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিব। এটা আসে 5 + 12 j, 11.99 j এরকম আসে আর কি। তো এটা একটু সিম্পলিফাই করলে 12 j এর মতো হবে। আচ্ছা, এখন আমাদের এটা এটা আমরা শর্ট সার্কিট যখন করে দিই, শর্ট সার্কিট করে দিলে আমাদের এই R1 X1, এই R1 X1 এরা থাকে। তারপরে এই এই ব্রাঞ্চটা তখন কাজ করে না, শর্ট সার্কিট হয়ে গেলে সব কারেন্ট এখান দিয়ে ফ্লো করে চলে যাবে, তখন R2 আর X2 টাও পাওয়া যায়। R2 X2 এই ওভারঅল এটা পাওয়া যায় আর কি আমাদের। তো আমাদের এই জেড এস ই যেটা, সেটা হচ্ছে ইকুয়াল টু আমাদের যে প্যারামিটার গুলো থাকে আর কি, সেটা হচ্ছে আমরা ধরে আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট। আচ্ছা, একটু বুঝতে ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারিতে R1, আচ্ছা প্রাইমারিতে R1, বাট এখানে ওরা বলছে লো ভোল্টেজ সাইডে রেফার করতে। ঠিক আছে, আমাদের এখানে ইয়াটাই হচ্ছে 250, প্রাইমারি সাইডটাই হচ্ছে 250 আর কি। তো আমরা প্রাইমারি লিখি আর প্রাইমারি প্লাস এ স্কোয়ার ইন্টু আর সেকেন্ডারি, এটাকে ইয়াতে নিয়ে আসলাম, এ স্কোয়ার না, আমরা তো কে দিয়ে করছি, আর জে ইন্টু এটা হচ্ছে প্রাইমারি প্লাস কে স্কোয়ার ইন্টু সেকেন্ডারি। এই পুরো জিনিসটা হচ্ছে আমরা এই জেড থেকে পাবো। তো এখান থেকে আমরা দেখতেছি যে আর পি প্লাস কে স্কোয়ার ইন্টু আর এস, এটা হচ্ছে 5, আর এক্স পি প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স এস, এটা হচ্ছে আমাদের 12। এইগুলো আমাদের টোটালটা আর কি। এটা বলছে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দা লো ভোল্টেজ সাইড। তো আমরা লো ভোল্টেজে এই দুটো মিলায় হচ্ছে দেখাবো আর কি, যে আমাদের আর পি প্লাস কে স্কোয়ার ইন্টু আর এস, এটা হচ্ছে 5, তারপরে এক্স পি প্লাস কে স্কোয়ার ইন্টু এক্স এস, এটা হচ্ছে 12। আর আগের পার্টে একটু দেখে নিয়েন ক্যালকুলেশন থেকে কত আসে,
আরসি এর ভ্যালু আর এক্সএম এর ভ্যালু, এটা আমরা ওই যে ওপেন সার্কিট টেস্টের জন্য যে প্যারামিটার গুলো দেওয়া আছে এটা ইউজ করে হচ্ছে আমরা আরসি আর এক্সএম এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। না স্যার, বুঝতে পারছি স্যার। এগুলা যারা বুঝেন নাই একটু রেকর্ডিংটা আবার দেখা লাগবে আর কি, ঠিক আছে? এরকম জায়গায় তো সমস্যা। আচ্ছা, এটা একটু দেখি নাম্বার থ্রিটা টু এর মতোই, ঠিক আছে? এটা আপনাদের পরের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, নাম্বার ফোর যদি দেখি, 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, নাম্বার ফোরটাও আমার কাছে একই রকমই মনে হইতেছে। নাম্বার টু যদি বুঝেন ওটা করতে হচ্ছে সমস্যা হবে না আর কি, ঠিক আছে? ওবি বেস কোয়েশ্চেন গুলো একটু ভালো করে পড়েন, এগুলো পড়া আছে বাট দিস আর ইম্পর্টেন্ট ফর এক্সাম। একটু বলে দিই, আজকে আমরা ট্রান্সফরমার শেষ করে দিব। Rabbi, a computer science engineering student, wants to find out the characteristics of a transformer. For getting higher voltage at the secondary, you would like to apply low DC voltage at the primary side. আচ্ছা, এটা আমাদের প্রথম থেকে একদমই ওইভাবে ফোকাস করে বলা হয় নাই। ট্রান্সফরমার যখন কাজ করে, ট্রান্সফরমার এসি ভোল্টেজে কাজ করে, ডিসি তে না। ঠিক আছে? তো আপনি হচ্ছে ভোল্টেজটা বাড়াইতে চাচ্ছিল, লো ভোল্টেজ থেকে হচ্ছে হায়ার ভোল্টেজে নিয়ে আসবে। আহ তাহলে কি ওর হচ্ছে কাজটা হবে নাকি? না, তাহলে এটা হবে না। যদি হচ্ছে ও লো ভোল্টেজ ইউজ করে, লো ডিসি ভোল্টেজ, ডিসি ইউজ মানে মেইন সমস্যাটা আসলে লো না হাই সেটা না, ডিসি ভোল্টেজ কে ট্রান্সফরমার কাজ করতে পারে না, ঠিক আছে? ডিসি ভোল্টেজ কে ট্রান্সফরমার আপ এন্ড ডাউন করতে পারে না। এটা হচ্ছে আমাদের কিছু পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার আছে, এটা আমরা ফাইনালের সময় দেখবো, মিডের আগে এগুলো নাই। তো যদি ওটা ইউজ করি তাহলে আমরা ওটা দিয়ে হচ্ছে আমরা হায়ার ভোল্টেজ পেতে পারবো। এখানে বলছি the primary of a transformer is connected to DC supply, the primary will draw a steady current। আমাদের যদি কারেন্ট কনস্ট্যান্ট থাকে, কারেন্ট যদি চেঞ্জ না হয়, কনস্ট্যান্ট কারেন্ট হলে আমাদের কনস্ট্যান্ট ফ্লাক্স। কনস্ট্যান্ট ফ্লাক্স, তাহলে আমাদের এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে না, যেটা আমাদের ফ্যারাডেস ল। therefore no field line cutting, আমাদের এই ফিল্ড লাইন কাটিং এর কোনো চান্স নেই, ঠিক আছে? তো এটা আমরা ডিসি ভোল্টেজ দিয়ে আমাদের ট্রান্সফরমারটা অপারেট করতে পারবো না। For this reason, the primary winding will draw excessive current, আছে না, একটা জিনিস মিস করছে। No back EMF will be produced across the primary winding. Back EMF টা আমাদের লেন্স লর কারণে হয়, ঠিক আছে? আমাদের যখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়, ফ্যারাডেস ল, তখন হচ্ছে আমাদের অপোজিং একটা ফোর্স ক্রিয়েট হয়, ওটার জন্য একটা অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে, এটা লেন্স লর জন্য হয় আর কি। যাই হোক, আমাদের the primary winding will draw excessive current, প্রাইমারিটা হচ্ছে ওভারহিট হয়ে বার্ন করে ফেলবে, কারণ সেকেন্ডারিতে কোনো কিছু হচ্ছে না, সব কারেন্ট প্রাইমারির মধ্যে দিয়ে ফ্লো করবে। তো ট্রান্সফরমার, ইন পার্টিকুলার ট্রান্সফরমার গুলোতে আমরা কোনো ডিসি সাপ্লাই দিব না, ডিসি সাপ্লাই শুড নট বি কানেক্টেড টু দা ট্রান্সফরমার, ঠিক আছে? এটা আরেকটা জিনিস দিছে, ওরা একটা টেবিলে দেখাচ্ছে যে আমরা ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট বাড়াচ্ছি 0.2 থেকে 0.3, যত বাড়াই আমাদের হচ্ছে লোড, লোড তো না, এটা লোড লসেস হবে, লোড লসেসটা আমাদের বাড়তেছে। আচ্ছা না, এটা ওরা উল্টো বলছে, ওরা বলতেছে যে সেকেন্ডারিতে যদি আমরা লোড বাড়াই, সেকেন্ডারিতে যদি লোড বাড়াই আমাদের প্রাইমারি কারেন্টটা হচ্ছে বাড়তে থাকে, ঠিক আছে? একটু পড়ি, মানে ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রাইমারি সাইড অফ এ ট্রান্সফরমার, এ কারেন্ট উইল ফ্লো টু দ্য প্রাইমারি সার্কিট,
এটা তো ওই ওই পার্টটা আমরা বলছিলাম যে আমরা প্রাইমারির যে কারেন্টটা এটা হচ্ছে একটা কোর লস কারেন্টের উপর ডিপেন্ড করে, আর সেকেন্ডারি কারেন্ট যতটুকু ফ্লো করতেছে আর কি। ডিউ টু দিস প্রাইমারি কারেন্ট ফ্লাক্স উইল বি জেনারেটেড এট দ্য পয়েন্ট সেকেন্ডারি কাটিং করে, তাহলে সেকেন্ডারিতে এখানে একটা কারেন্ট ফ্লো করবে। আর এরা বলতেছে যে ডিউ টু দ্য সেকেন্ডারি ভোল্টেজ কারেন্ট উইল অলসো ফ্লো থ্রু দ্য সেকেন্ডারি সার্কিট। আমরা যে প্রাইমারি সার্কিটটা নিলাম আর এখানে তো হচ্ছে সেকেন্ডারি সার্কিট, এখন সেকেন্ডারিতে একটা কারেন্ট ফ্লো করলে এখানেও তো একটা ম্যাগনেটিক ফিল্ড হবে দুই পাশ দিয়ে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের এই প্রাইমারির ম্যাগনেটিক ফিল্ডটাকে হচ্ছে কাট করবে, তখন আমাদের প্রাইমারি ভোল্টেজটা কমে যাবে। যেহেতু ওভারঅল ভোল্টেজটা কমে গেছে আমাদের কারেন্টটা হচ্ছে ইনক্রিজ করবে। মানে এখানে আমাদের যে জিনিসটা হয় যে আমাদের ইনিশিয়ালি ভোল্টেজ থাকে হচ্ছে ধরেন ই, আর উল্টা পাশে একটা ব্যাক ইএমএফ ইবি থাকে একটা। এই ইবিটা যদি কমায় ফেলে, ইবিটা সরি ইবি ব্যাক ইএমএফ যদি বেড়ে যায়, সেকেন্ডারি ব্যাক ইএমএফটা কোথায় পাচ্ছি আমরা? ব্যাক ইএমএফটা আমরা পাচ্ছি সেকেন্ডারি কারেন্টের জন্য। ঠিক আছে, তো ব্যাক ইএমএফ বাড়লে আমাদের সেকেন্ডারি ওভারঅল প্রাইমারি টোটাল ইএমএফটা হচ্ছে কমে যাবে, তাহলে আমাদের ফ্লাক্স কাটিংটা কমে যাবে, হ্যান্স আমাদের প্রাইমারি কারেন্টটা হচ্ছে এফেক্টেড হবে। এখানে বলছে যে রিডিউস ব্যাক ইএমএফ উইল ইনক্রিজ দ্য প্রাইমারি কারেন্ট। আর এটা একটা পার্ট ছিল, এটা প্রথম দিকে ছিল, বলছে যে ট্রান্সফরমারের নেম প্লেটে দেখছে যে আমাদের ট্রান্সফরমারের পাওয়ার রেটিংটা হচ্ছে আমরা নরমালি কেভিএ তে মেনশন করি। ঠিক আছে, তো বলছে যে আমাদের তো মোটর জেনারেটরে হচ্ছে কিলোওয়াট হিসেবে থাকে, এখানে কেভিএ কেন? এটা দুইটা রিজন একটাই রিজন, সেটা হচ্ছে কপার লস অফ এ ট্রান্সফরমার হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করে। এটা আমরা ভি স্কয়ার বাই আর, আর কপার না এটা কোর। আর কপার লস হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের উপরে আই স্কয়ার ইনটু আর। ঠিক আছে, একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে একটা কারেন্টের উপর ডিপেন্ড করে, সো আমাদের টোটাল লসটা পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে না। আমরা পাওয়ার ফ্যাক্টরের কথা কেন আনছি, আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যেটা মানে যেটা অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট হচ্ছে কেভিএ, অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, এখানে পাওয়ার ফ্যাক্টর লাগে না। আর কিলোওয়াট যেটা, সেখানে হচ্ছে ভিআই কস থিটা, এখানে পাওয়ার ফ্যাক্টর লাগে। তো আমাদের ট্রান্সফরমারের জন্য নরমালি পাওয়ার ফ্যাক্টর ইজ নট এ ফ্যাক্টর, এই যে পাওয়ার ফ্যাক্টর এখানে কাজে লাগতেছে না। তো আমরা এই কেভিএ রেটিংটা দিয়ে আমরা করে ফেলতে পারি, আমাদের শুধু শুধু একটা পাওয়ার রেটিং করা দরকার নেই। Since the total loss of the transformer does not depend on the power factor, এইজন্য ট্রান্সফরমার রেটিংটা হচ্ছে আমরা কেভিএ তে রাখছি and not in কিলোওয়াট। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকবে না, এরা অনলাইনে সবাই ঘুমায় খালি, এটা মাস্ট দেখে নিয়ে না আর কি। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে? আমি রেকর্ডিংটা ক্লোজ করি। না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা।